আজকে তোমাদের যেই ইম্পর্টেন্ট ট্রিকটা শেখাবো সেই ট্রিকটা হলো জৈব যৌগের জারণ। তুমি যদি একটা ক্লাসে জৈব যৌগের যত প্রকারের জারণ তোমার সিলেবাসে আছে সব যদি তুমি শিখে যাও তাহলে কেমন হবে? আজকে সেই ক্লাস যেই ক্লাসে তুমি সব জারণ একবারে এক ক্লাসে শিখে যাবা এবং আগামী ক্লাসে আমি জৈব যৌগের যত প্রকারের বিজারণ আছে সব তোমাদেরকে আমি শিখাই দেব। তো প্রথমত আমি যদি বলি জৈব যৌগের কিসের তুমি জারণ শিখবা আজকে। একটা হচ্ছে অ্যালকোহলের জারণ, তারপরে অ্যালডিহাইডের কিটোনের জারণ, এটা মৃদু জারণ আছে আবার তীব্র জারণ আছে। তারপরে ইথারের জারণ, ক্লোরোফর্মের জারণ, অ্যালকিন, অ্যালকাইন, অ্যামিন, টলুইন, এই সব জারণগুলা একটা ক্লাসে তুমি শিখবা। তো আসো আমরা স্টার্ট করি। প্রথমেই আমি তোমাদেরকে জারক সম্পর্কে শেখাবো, তারপরে ধারাবাহিকভাবে এই সবগুলা জারণ আমরা শিখব। তো আসো আমরা জারক সম্পর্কে শিখি যে কোন কোন জারক আসলে ব্যবহার করা হয়, এই জিনিসগুলোকে জারিত করতে কোন কোন জারক ব্যবহার করা হয়। তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জারক যেটা, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডটা যদি গাঢ় হয়, সালফিউরিক অ্যাসিডটি যদি গাঢ় হয়, হ্যাঁ, এইটাকে আমরা বলবো অনেক বা অনেক শক্তিশালী জারক, এটাকে বলবো আমরা। ঠিক আছে, যদি সালফিউরিক অ্যাসিডটা কি হয় বলো দেখি, অনেক গাঢ় হয়। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জায়গায় তুমি কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটও ইউজ করতে পারো, মানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটাও কিন্তু অনেক শক্তিশালী জারক, সেম জিনিস, অনেক শক্তিশালী জারক। ঠিক আছে, তো এইখানে আমরা যদি 3 নম্বরে একটা কথা বলি যে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমরা যে সালফিউরিক অ্যাসিডটা নিয়েছি, এটাকে আমরা যদি একটু লঘু করি, এটা যদি লঘু সালফিউরিক অ্যাসিড যদি দেই, এটা যে আগে যেই পরিমাণে শক্তিশালী ছিল তার চেয়ে শক্তিশালী জারকের প্রবণতাটা একটু কমবে। তাহলে শক্তিশালী থাকে, আমরা মধ্যম শক্তিশালী বলবো না, মানে একটু কম শক্তিশালী বলবো, কম শক্তিশালী মানে এটার চেয়ে কম শক্তিশালী জারক হবে, মানে এর চেয়ে একটু কম আর কি শক্তিশালী জারক হয়। কিন্তু তুমি যদি এইখানে অ্যাসিডের জায়গায় তুমি যদি ক্ষার ব্যবহার করো, মনে করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, তার সাথে তুমি KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলাম, তাহলে সেটা কিন্তু শক্তির মাত্রাটা অনেক কমে যায়। তখন সেটাকে আমরা বলি মধ্যম শক্তিশালী জারক। সবাই কি বুঝছো? তখন আমরা সেটাকে কি বলবো বলো তো? মধ্যম শক্তিশালী জারক। এটার পিছনে রিজন কি? এটার পিছনে রিজন হচ্ছে পরিমাণগত রসায়নে। তোমাদেরকে আমি পড়িয়েছিলাম জারণ বিজারণ সমতাকরণে, মনে আছে যে নর্মালি হচ্ছে শক্তিশালী যদি তোমার এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি তুমি দাও, অথবা আমরা এইভাবে করে বলতে পারি অ্যাসিডিক মিডিয়াতে KMnO4 5টা ইলেকট্রন গ্রহণ করে, সেটাই যদি ওখানে যদি বেশি পানি দাও তখন 3টা ইলেকট্রন গ্রহণ করে, আবার যদি ক্ষার দাও তাহলে 1টা ইলেকট্রন গ্রহণ করে। এখন প্রসম মিডিয়াতে তোমাদের বইটাতে নাই 3টা ইলেকট্রনের কথা, এখন 1টা ইলেকট্রনের কথা আছে, যে ক্ষারীয় মাধ্যমে যে 1টা ইলেকট্রন গ্রহণ করে। তারপরেও বুঝতে পারতেছো যে যখন এটা অ্যাসিডিক মিডিয়াতে থাকে তখন সেটা কিন্তু বেশি শক্তিশালী জারক হয়, কারণ বেশিগুলো ইলেকট্রন গ্রহণ করে। যখন একটু পানি টানি দিয়ে একটু লঘু করতেছো তখন কিন্তু কম ইলেকট্রন গ্রহণ করতেছে, আর ক্ষারীয় মাধ্যমে একেবারেই কম ইলেকট্রন গ্রহণ করে। তার মানে কি, জারকের যেই শক্তিশালী যে ক্রমটা সেটা কি আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে আস্তে আস্তে দুর্বল জারকে পরিণত হচ্ছে। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এছাড়া আর কি কি জারক আমরা ব্যবহার করি? এছাড়াও যেই জারকগুলো আমরা ব্যবহার করব সেটা অনেক টাইপের করব, কয়েকটা লিখে দিচ্ছি। তো তোমার শক্তি এই H2O2 যখন তুমি ব্যবহার করবা বা নাইট্রিক অ্যাসিড যখন তুমি ব্যবহার করবা, এগুলো শক্তিশালী জারকের মধ্যেই তোমার পড়বে। নাইট্রিক অ্যাসিডের এগুলো তোমরা শক্তিশালী জারক হিসাবেই তুমি ব্যবহার করবা। আর দুর্বল জারকের মধ্যে কিছু জিনিস আমরা ব্যবহার করব, যেমন CrO2Cl2 মানে ক্রোমিল ক্লোরাইড অথবা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে আমরা দুর্বল জারক হিসাবে ব্যবহার করব। তো এছাড়াও যদি কোনো জারক আমাদের সামনে প্রয়োজন হয় সেগুলো আমি তোমাদেরকে লিখে দিব, কিন্তু মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জারক হচ্ছে এগুলো নিয়ে আমরা আসলে কাজ করা শুরু করব। এছাড়া
তোমাদের বইয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা জারক আছে, যেই জারকটা তোমরা অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে ব্যবহার করো। কি জারক স্পেসিফিক যেই জারকটা তুমি অ্যালডিহাইড কিটোনে ব্যবহার করো সেটা হচ্ছে কি বলো দেখি। একটা হচ্ছে টলেন বিকারক, একটার নাম হচ্ছে 7 নাম্বার যদি বলি, 1 নাম্বার হচ্ছে টলেন বিকারক, এটা একটা জারক, মধ্যম শক্তিশালী জারক। আরেকটা হচ্ছে ফেলিং দ্রবণ, ফেলিং লেখা যায় অথবা ফেলিং দ্রবণ, দুটোই লেখা যায়, সমস্যা নেই। 8 নম্বরে আমরা ফেলিং দ্রবণ দিতে পারি। যদিও আরো জারক আছে এখানে, যেমন বেনেডিক্ট দ্রবণ, এগুলো তোমাদের সিলেবাসে নাই, আমাদের দরকার নাই। তাহলে এই আর কি কাহিনী, এগুলো দাঁড়াইলো যে কি কি আসলে জারক মোটামুটি আমরা ইউজ করি, এইগুলো জারক আসলে আমরা ব্যবহার করি। এখন আসো ধারাবাহিকভাবে আমরা শিখি। আসো প্রথম কথা হচ্ছে যে আমরা অ্যালকোহলের কথা বলেছি, অ্যালকোহল নিয়ে যদি আমরা একটু কাজ করি, অ্যালকোহলটা নিয়ে দেখো, খেয়াল করো। আমরা মোটামুটি সবাই এটা জিনিস জানি কিনা যে অ্যালকোহল যে আছে, এই অ্যালকোহলকে তুমি যদি জারণ করো, জারণ মানে জায়মান অক্সিজেন, তাহলে তুমি হয় অ্যালডিহাইড পাবা, না হয় কি পাবা বলো তো, না হয় তুমি কিটোন পাবা, তাই না? এই দুটার মধ্যেই তো একটা পাবা, হয় তুমি অ্যালডিহাইড পাবা, না হলে কি পাবা বলো তো, কিটোন পাবা। অ্যালডিহাইড বা কিটোনের তুমি যদি জারণ করো, কি দিয়ে জারণ করতেছো এটা একটা ম্যাটার করে, যে জারণ আসলে হবে কিনা। কিটোনের অনেক সময় জারণ হবে না, তো সেটা পরের ইস্যু। যদি তুমি জারণ করো, আসলে অ্যালডিহাইড বা কিটোনের পরের ধাপটা কি আছে? পরের ধাপটা আছে জৈব অ্যাসিড। কি আছে বলো তো? জৈব অ্যাসিড। এটা জারণ করলে তুমি পাবা হচ্ছে জৈব অ্যাসিড। তা আমরা তো মোটামুটি এটা জানি, তাই না? অ্যালকোহল থেকে জারণ করলে তুমি পাবা অ্যালডিহাইড বা কিটোন, তা জারণ করলে তুমি পাবা জৈব অ্যাসিড। আচ্ছা, অ্যালকোহল যে আছে, অ্যালকোহলের কার্যকরী মূলকে কার্বনের সাথে কি আছে বলো তো? ওএইচ আছে না? কার্বনের সাথে কি আছে বলো? ওএইচ আছে। আচ্ছা, অ্যালডিহাইডে কি আসে? অ্যালডিহাইড বা কিটোনে কি আসে? সি ডাবল বন্ড ও আসে। আসে কি আসে না? আসে। জৈব অ্যাসিডে কি আসে? জৈব অ্যাসিডে আসে সি ডাবল বন্ড ও দিয়ে ওএইচ আসে। বুঝছো? এই তো কাহিনী নাকি? এটা যদি কাহিনী যদি তোমার মাথায় থাকে, তাহলে অ্যালডিহাইড বা কিটোন বা অ্যালকোহলের তোমার জারণের ক্ষেত্রে তোমাদের যে প্রথম যেই টাইপের জারণ, যেটা খুবই ইম্পর্টেন্ট জারণ, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ, এইটা নিয়ে প্রথম ধাপে তুমি আসলে খুবই ইজিলি তুমি অ্যান্সার করে দিতে পারবা। এই জারণটা, এখন যে জারণটা আমি তোমাদেরকে শেখাবো, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। এইটা দ্বারা জারণ করলে তোমার কি হবে? তো এই জারণটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু খুব আসে। কেন আসে? কারণ এটা দ্বারা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করা যায়। দুটো জিনিস দ্বারা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করা যায়, একটা হচ্ছে লুকাস বিকারক আর একটা হচ্ছে জারণ বিক্রিয়া। তো এটা দেখো, তো এই জিনিসটা আমরা আসলে প্রথমে দেখব। তাহলে আসো আমরা প্রথমত আমরা যদি শুরু করি যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ। ঠিক আছে, এইটার জারণ। তো প্রথম যে বিষয়টা, 1 ডিগ্রি অ্যালকোহল মনে করো তোমার কাছে আছে, তো CH3 একবারে আমরা 1 ডিগ্রি দিয়ে শুরু করি। 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি, যে যেই কার্বনটার সাথে OH যুক্ত আছে, সেটার সাথে একটা কার্বন যুক্ত আছে, বাকি দুইটা কি আছে বলো তো? বাকি দুইটা হাইড্রোজেন আছে। তাহলে সেটা কি বলবো আমরা? 1 ডিগ্রি অ্যালকোহল। তো সেইটার তুমি জারণ করবা। তো সেই জারকটা কি? সেই জারকটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেট, দুটাই দিতে পারো, এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। একটু আগেই বলছি শক্তিশালী জারক, এবং হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই দুটাই তুমি দিতে, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিবা, তার সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিবা। তাহলে বলো তো এটা কি তীব্র জারক নাকি মৃদু জারক? তীব্র জারক হবে। তাহলে আমরা অ্যালকোহল থেকে 1 ডিগ্রি অ্যালকোহলই বলো বা 2 ডিগ্রি অ্যালকোহলই বলো বা 3 ডিগ্রি অ্যালকোহলই বলো, এগুলো থেকে আমরা কি পাবো? আমরা প্রথমে অ্যালডিহাইড বা কিটোন পাবো, তারপর জৈব অ্যাসিড পাবো। কোনটাতে অ্যালডিহাইড পাবো, কোনটাতে কিটোন পাবো মনে রাখতে হবে? হবে না, তুমি জাস্ট ওই জিনিসটা চিন্তা করো। দেখো
এই যে 1 ডিগ্রি অ্যালকোহল আছে, এটা তুমি কিন্তু জারণ করছো, কি দিয়ে জারণ করছো বলো, কি দিয়ে জারণ করছো? তুমি জারণ যেটা করছো ওই যে ওইটা দিয়ে। জারক তোমার আছে পটাশিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, করছো না? এখন খেয়াল করো, তোমার তো টার্গেট আছে কি, এইটা সি ডাবল বন্ড ও বানানো। এখানে তো সি ডাবল বন্ড ও আসবে, একটা আসবে না? আচ্ছা, সি ডাবল বন্ড ও আমি লিখে ফেললাম, সিওএইচ কে আমি সি ডাবল বন্ড ও লিখে ফেলছি। এই ডাবল বন্ড ও এইভাবে না লিখে এইভাবে লিখলে আমার জন্য একটু সুবিধা, নাকি? এভাবে লিখলাম। আচ্ছা, সি ডাবল বন্ড ও লিখার পরে তোমার টার্গেট থাকবে যে এর তো দুইটা হাত আছে। প্রথমে দেখো যে এইটাকে আমি সি ডাবল বন্ড ও বানিয়েছি, বাকি আর কোনো পাশে কোনো কার্বন আছে কিনা। এই যে এক পাশে একটা কার্বন আছে, কার্বনযুক্ত মানে মূলক আছে, এটা কি CH3 আছে, সেই CH3 তুমি এখানে বসায় দাও। আর কোনো পাশে আর কোনো জায়গায় কি আছে? আর কোনো জায়গায় নাই। যদি না থাকে এই পাশে তুমি কি বসাবা বলো তো? এইচ বসাই দিলা। তাহলে বলো তো এটা তুমি কি অ্যালডিহাইড পাইলা নাকি কিটোন পাইলা? অ্যালডিহাইড পাইলা, কারণ কি একটাই তো CH3 ছিল, সেটাই বসাইছি। তার মানে এটা তুমি ইথানল পাইলা। তাহলে দেখো এইখানে কার্বন ছিল 2টা, এখানেও কার্বন আছে 2টা, এটার নাম কি ছিল? ইথানল। এটার নাম কি বলতো? ইথানেল। মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাইছো। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মানে হচ্ছে ইথানেল তুমি পেয়েছো। এইবার খেয়াল করো, এইবার যদি তুমি আরেকবার জারণ করো তাহলে কি হবে? আরেকবার জারণ করলে আমাদের টার্গেট কি? আমরা তো অ্যালডিহাইড বা কিটোন বানাবো। আমি জানি না কিন্তু অ্যালডিহাইড হবে না কিটোন হবে, জাস্ট আমি সি ডাবল বন্ড ও দিচ্ছি, তারপরে ও অটোমেটিকলি অ্যালডিহাইড হয়েছে। এবার আমি কি বানাবো? আমাদের তো অ্যাসিড হবেই, তাহলে সি ডাবল বন্ড ও দিয়ে কি করব বলো তো? ওএইচ দিব, এটা তো হবেই। এইবার কার্বনযুক্ত কেউ আছে কিনা আমরা একটু চিন্তা করি। এটাকে সি ডাবল বন্ড ও দিয়ে ওইচ বানাইছি, কার্বনযুক্ত একটা জিনিস আছে সেটা হচ্ছে CH3, তাহলে এখানে আমি CH3 দিয়ে দিলাম। বলো তো এটার নাম কি হইলো বলো তো? ইথানোয়িক অ্যাসিড। তার মানে আমাদের আমাদের ছিল কি? আমাদের ছিল হচ্ছে ইথানল, CH3CH2OH, ইথানল। এখান থেকে হচ্ছে ইথানেল, এখান থেকে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখানেও 2টা কার্বন, এখানেও 2টা কার্বন, এখানেও 2টা কার্বন। বুঝছো? কোনো সমস্যা আছে? কোনো প্যারা নাই। এইবার দেখো, এইবার আমি 1 ডিগ্রি অ্যালকোহলের জায়গায় এইবার আমি নিব হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। কিভাবে নিব? কার্বনের সাথে যে OH যুক্ত আছে, কার্বন যেই কার্বনের সাথে OHটা কার্যকরী মূলক যুক্ত আছে, তার সাথে 2টা কার্বন যুক্ত আছে, মানে এই পাশে আমি CH3 দিলাম, এই পাশে আমরা CH3 দিলাম। বুঝছো? ক্লিয়ার? আর আরেক পাশে আমি একটা H দিলাম। তাহলে বলো তো এটা কয় ডিগ্রি অ্যালকোহল? এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? ওকে। এইবার এবার যদি আমি এটার জারণ করি কি হবে বলো? কি হবে বলো দেখি? প্রথম কথা হচ্ছে যে এখানে তো সি এর সাথে কি ছিল? OH ছিল, কিন্তু আমার তো অ্যালডিহাইড বা কিটোন হবে, ওখানে সি এর সাথে কি হবে বলো তো? ডাবল বন্ড ও হবে। হবে কি হবে না? হবে। এইবার দেখো, এইবার আমি কার্বন এইটার এই কার্বনের সাথে এইটাকে আমি সি ডাবল বন্ড ও বানাইছি। আর কয়টা কার্বন যুক্ত মূলক আছে বলো তো? 2টা। এই পাশে CH3 আছে, এই পাশে CH3 আছে 2টা। তাহলে এর যে 2টা হাত ফাঁকা আছে, 2টা হাতে কি আমি একটা একটা করে CH3 বসাইতে পারি কি পারি না বলো? পারি। আমি কি, আমার কি জানতে হয়েছে এটা অ্যালডিহাইড হবে না কিটোন হবে? ও কিন্তু অটোমেটিকলি কিটোন হয়ে গেছে। এটা হচ্ছে প্রোপানন বা এসিটন, এ কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। তার মানে 2 ডিগ্রি অ্যালকোহলের তুমি যদি জারণ করো তাহলে তুমি কি পাবা বলো দেখি? তুমি কিন্তু কিটোন পাবা 2 ডিগ্রি অ্যালকোহলে তুমি যদি জারণ করো। বুঝছো? আচ্ছা, এর পরের জারণটা, কিটোনের জারণ করলে কি হবে, এইটা আমরা আলাদা করেও শিখবো, আলাদা করে শিখবো। কারণ কিটোনের জারণে শুধুমাত্র আমরা প্রোপানন বা এসিটোনের ক্ষেত্রে আমি যেটা এখন দেখাচ্ছি সেইভাবে করে তুমি জারণ করতে পারবা, অন্যগুলোর ক্ষেত্রে আমরা একটা রুল দিয়ে দিব, যে রুলটা দেখে তুমি সুন্দর করে বুঝতে পারবা একটু পরে। আচ্ছা দেখো, এখন দেখো খেয়াল করে, এইটার তোমার কি হইলো বলো? এটার তোমার কি হলো? আমরা এটার যদি আমি জারণ করি এবার, এবার বলো তো অ্যালডিহাইড বা কিটোন জারণ করলে কি হবে? অ্যাসিড হবে না? অ্যাসিড হলে কি করবা তুমি? সি ডাবল বন্ড ও, তারপরে কি OH, অ্যাসিড বানাইছো, হাত কয়টা ফাঁকা? একটা। হাত কয়টা ফাঁকা তোমার বলো? এখানে হাত কয়টা ফাঁকা আছে? একটাই হাত ফাঁকা আছে। এখন তুমি এখানে তাকায় দেখো, এটাকে তুমি কার্যকরী মূলক ছিল এইটা, এটাকে বানাই ফেলছো সি ডাবল বন্ড ও দিয়ে OH, হাত আছে একটা ফাঁকা, কিন্তু কার্বনযুক্ত জিনিস আছে কয়টা? এখানে আছে একটা CH3, এখানে আছে একটা CH3, 2টা। তুমি কই কই দিবা? তুমি জায়গা আছে তোমার CH3 দেওয়ার 2টা? তোমার তো হাত আছে একটা, কেমনে দিবা? দিতে পারবা না। তাই তোমার এক পাশে একটা CH3 যদি তুমি দাও, এক পাশে একটা CH3 দিলা মনে করো, কিন্তু আরেকটা CH3 কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়ে যাবে। একটা CH3 কি আকারে বের হবে বলো তো? কার্বন ডাই অক্সাইড আকারে বের হবে। কথা কি বুঝছো কি বুঝো নাই? বুঝছো? ক্লিয়ার হইছো? কারণ দেওয়ার তো জায়গা নাই। একটা হাত তুমি সি ডাবল বন্ড ও দিয়ে OH দিলা,
আরেকটা হাত তো দেওয়ারই জায়গা নেই, আরেকটা CH3 দেওয়ার জায়গা নেই, ওটা কার্বন ডাইঅক্সাইড আকারে বের হবে। মজা না? এবার বলো নিজে বুঝছো? ক্লিয়ার? কোনো ভেজাল আছে? যৌগ যৌগ এইভাবে করে পড়লে অনেক মজা লাগবে। দেখো এইবার খেয়াল করো, এইবার আমি যদি বলি 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল কাকে বলে? কার্বনের সাথে যে এই যে কার্বনের সাথে OH যুক্ত, সেই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত বলো তো? 3টা কার্বনের সাথে যুক্ত, সেটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। এই 3 ডিগ্রি অ্যালকোহলে তুমি জারণ করো দেখি, জারণ করলে তুমি কি পাবা? 3 ডিগ্রি অ্যালকোহলে তুমি যদি জারণ করো তাহলে যেই জিনিসটা তুমি পাবা সেটা হইলো আমরা অ্যালডিহাইড বা কিটোন পাবো। তাই তো? সিস্টেম তো এটাই। একটা জিনিস মনে রাখো যে তুমি ইন্টারনেটে সার্চ দিলে পাবা 3 ডিগ্রি অ্যালকোহলে জারণ করা যায় না, কিন্তু পরীক্ষায় তোমার এটা লেখা যাবে না। জানানো এক জিনিস, আমি একটা কথা বলি, তোমাদের এক্সাক্টটাও আমি জানাই, কিন্তু পরীক্ষায় কি লিখতে হবে এটাও আমি তোমাদেরকে জানাই। পরীক্ষায় তুমি 3 ডিগ্রি অ্যালকোহলে জারণ বুয়েট ভর্তি পরীক্ষা পর্যন্ত আসছে, হ্যাঁ, তো এই জন্য ওইটা তোমাকে দিতে হবে, এটা দিতে হবে। কি দিতে হবে? 3 ডিগ্রি অ্যালকোহলে যদি তুমি জারণ করো তাহলে তোমার কি হচ্ছে খেয়াল করো। এখানে খেয়াল করো যে এই যে 3 ডিগ্রি অ্যালকোহল করছো, এখন তুমি কি বানাবা? অ্যালডিহাইড বা কিটোন বানাবা। তাহলে C ডবল বন্ড O দিবা, ঠিক আছে? দুইটা হাত আছে। এখন দেখো এটাকে তো তুমি C ডবল বন্ড O বানাইছো নাকি? এইখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, কয়টা CH3 বলো তো? 3টা। কিন্তু আমার হাত কয়টা আছে? হাত তো এখানে আছে 2টা। এই জায়গায় হাত কয়টা? 2টা। এখন এই জায়গায় 2টাই তো, আর তুমি 3টা CH3 বসাইতে পারো না। একটাতে CH3 দিলা, আরেকটাতে CH3 দিলা, আরেকটা CH3 কি আকারে বের হবে বলো তো? কার্বন ডাইঅক্সাইড আকারে। বুঝছো? হাত নাই যে, আর তো হাত নাই, তোমার তো কার্যকরীমূলক চেঞ্জ করে দিছো, 2টা হাত ফাঁকা, কিন্তু আছে CH3 3টা, তাহলে একটা কি হিসাবে বের হইছে? কার্বন ডাইঅক্সাইড আকারে। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো এইটা কি, এটা আবার কি হইছে? এটা কিটোন হইছে। এই কিটোনের তো আমরা একটু আগেও করছি, এই যে এসিটন বা প্রোপাননের জাস্ট উপরেরটার মতোই, যে আমরা যদি কি করি বলতো, এটা জারণ করি আগের মতো C ডবল বন্ড O দিয়ে আমি OH বানাই দিব, যেহেতু একটা হাত ফাঁকা কিন্তু আমার CH3 আছে 2টা, একটাতে একটা CH3 দিব, আরেকটা কার্বন ডাইঅক্সাইড আকারে বের হবে। আচ্ছা, এখন খেয়াল করো আমরা যখন 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ করছি তখন কোনো ধাপেই কিন্তু আমার কি কার্বনের সংখ্যা কমে নাই। এখানে ইথানল ছিল, এখানে ইথানল হইছে, এখানে ইথানোয়িক অ্যাসিড হইছে, সবগুলাতে দুইটা করে কার্বন আছে। যখন 2 ডিগ্রি অ্যালকোহল করলাম তখন এখানে কার্বন আছে 3টা এবং এইখানেও কার্বন আছে 3টা, কিন্তু এইখানে কার্বন হয়ে গেছে কয়টা বলো তো? 2টা, একটা কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে গেছে। আর 3 ডিগ্রি অ্যালকোহলে করার সময় প্রথম ধাপেও একটা কমছে, এখানে 4টা ছিল, 1 2 3 4টা থেকে হইছে কয়টা বলো তো? 3টা। দ্বিতীয় ধাপেও আরেকটা কমছে, দ্বিতীয় ধাপে কি আরেকটা কমছে, হইছে 2টা। 4টা 3টা 2টা, তাহলে প্রথমটাতে 2টা, এখানে 3টা 2টা, এখানে 4টা 3টা 2টা। তাহলে আমরা এইখান থেকে আমরা বলতে পারবো যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আমরা এইখান থেকে আমরা পার্থক্য করতে পারবো যে 1 ডিগ্রি অ্যালকোহলে কার্বনের সংখ্যা একেবারেই কমে না, কোনো ধাপেই কমে না। 2 ডিগ্রি অ্যালকোহলে কি প্রথম ধাপে কমে না, দ্বিতীয় ধাপে একটা কমে। আর 3 ডিগ্রি অ্যালকোহলে প্রথম ধাপে একটা কমে, দ্বিতীয় ধাপে আরেকটা কমে। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এখন দেখো, এখন অ্যালডিহাইডের যে আমরা জারণ করলাম, অ্যালডিহাইডের জারণে সবসময় মানে তীব্র জারণ যদি আমরা করি সবসময় এরকমই হবে, কিন্তু কিটোনের বেলায় একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, মানে তোমার কাছে যদি অ্যালডিহাইড থাকে, মনে করো আর C ডবল বন্ড O দিয়ে মনে করো তোমার কাছে H আছে, ঠিক আছে, এটার তুমি যদি জারণ করো, এটা তুমি জারণ করো, বলো তো জারকটা কি? এই যে জারণ যে করতেছো এটা জারক কি? ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফ্রিক অ্যাসিড, এটা দিয়ে তুমি জারণ করতেছো, গাঢ় সালফ্রিক অ্যাসিড দিয়ে তুমি জারণ করতেছো, কনসেন্ট্রেটেড, হ্যাঁ, এটা দিয়ে তুমি জারণ করতেছো। বলো দেখি কি উৎপন্ন হবে? কাহিনী সেম, যে অ্যালডিহাইড বা কিটোনের পরের ধাপকে জৈব অ্যাসিড, তুমি দেখো C ডবল বন্ড O এর জায়গায় C ডবল বন্ড O দিয়ে OH বানাই দিলা, কাহিনী শেষ, এখানে কোনো কাহিনী নাই। তোমার যদি ইভেন মিথানলও থাকে, মানে এখানে H থাকে, তাহলে এখানে আর এর জায়গায় H বসতো, কোনো কাহিনী নাই। প্রত্যেকটা অ্যালডিহাইডের জারণই কিন্তু সেম। এটা প্রত্যেকটা অ্যালডিহাইডের জারণ কি বলতো, একেবারে সেম টাইপের করে তুমি করতে পারবা, এটাতে কেউ তোমারে বাধা দিবে না, হ্যাঁ, কেউ তোমারে বাধা দিবে না, কোনো ব্যতিক্রমের কোনো বেল নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? ওকে, কিন্তু কিন্তু আমি যদি কিটোন করতে চাই তাহলে আমাদেরকে একটা নিয়ম মনে রাখতে হবে। কিটোনের যদি আমরা যদি অক্সিডেশন করি, এই গাঢ় সালফ্রিক অ্যাসিড
এবং হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট বা পারম্যাঙ্গানেটে। কি মনে রাখতে হবে, খেয়াল করো, এটা হচ্ছে কিটোনের বেলা। মনে করো তোমার কাছে আছে CH3 CH2 C ডাবল বন্ড O CH মনে করো আছে 3। এটার তুমি কি করবা বলো তো? এটা তুমি জারণ করবা। বারবার বলতেছি না যে কি দ্বারা জারণ করবা, ওই একই জিনিস, পটাশিয়াম ডাইক্রোমেট বা পারম্যাঙ্গানেট আর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা দিয়ে তুমি জারণ করবা। জিনিসটা যেটা তুমি মনে রাখবা, এটা যদি তুমি জারণ করতে চাও তাহলে তুমি যেই কাজটা করবা, যেইখানে এ দেখো সি ডাবল বন্ড ও যে আছে, এর এই পাশে কয়টা কার্বন আছে বলো? 2টা কার্বন। এই পাশে কয়টা কার্বন আছে বলো তো? 1টা কার্বন। এখানে আছে 2টা কার্বন, এখানে আছে 1টা কার্বন। যেই পাশে কম কার্বন আছে সেই পাশের কার্বনটাকে নিয়ে এইটাকে সাথে করে নিয়ে এইটা একটা অ্যাসিড বানাবা। যেটাতে বেশি কার্বন আছে তার সংখ্যক একটা অ্যাসিড বানাবা। বলো তো বেশি আছে কয়টা? 2টা। কম আছে কয়টা ছিল? 1টা। এর সাথে একটা নিলে কি হবে? 2টা। 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি? ইথানোয়িক অ্যাসিড। এখানেও 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি বলো তো? ইথানোয়িক অ্যাসিড। তার মানে এখানে তোমার তৈরি হবে CH3COOH, এটা হচ্ছে 2 অণু। কেন বলো তো? এইখান থেকে একটা অ্যাসিড তৈরি হয়েছে CH3COOH, এই দুটা মিলে একটা তৈরি হয়েছে CH3COOH। কেন এই জিনিসটাকে সাথে নিল? কারণ কম পরিমাণে যে কার্বন আছে সেটা সাথে নিয়েছে। বুঝো নাই মনে হয়? যদি না বুঝো আসো আরেকটা আমরা করি। মনে করো তোমার কাছে আছে CH3 CH2 CH2 CO CH2, আচ্ছা এটাই দিলাম। এবার খেয়াল করো, বলো এই জিনিসটা কি করলাম? এটা CH2 কেন শেষে? এটা হচ্ছে শেষে CH3। ওকে ওকে, এটা যদি তুমি করো, দেখো খেয়াল করো, এখানে এই যে CO আছে, CO এর বাম পাশে কয়টা আছে বলো? CO এর বাম পাশে কয়টা আছে? বাম পাশে আছে 3টা। ডান পাশে কয়টা আছে বলো তো? 1টা। COটা কাকে নেবে? যে পাশে কম আছে এই পাশটা সাথে নিল, তাহলে কয়টা হলো? 2টা। এই পাশে তো 3টাই আছে, তার মানে প্রোপানোয়িক অ্যাসিড হবে এক পাশে। 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি? প্রোপানোয়িক অ্যাসিড। তার মানে কি হবে? CH3 CH2 COOH, প্রোপানোয়িক অ্যাসিড। আর এই যে 2 কার্বন দিয়ে যে অ্যাসিডটা হবে সেটা কি হবে বলো তো? ইথানোয়িক অ্যাসিড, CH3 COOH। বুঝছো কি বুঝো নাই? পারবা? ক্লিয়ার? সবাই পারবা? একেবারে এরকম যেটাই থাক। আচ্ছা, অনেকেই বলে যে যদি সমান থাকে, সমান থাকলে যে কোনো একটা নিবা। হ্যাঁ, তুমি যদি এইটা করো CH3CO CH3CH2 CH2 CH3, এই যে এই পাশেও কয়টা আছে বলো তো? এই পাশেও কয়টা আছে? এই পাশে 2টা আছে। এই পাশে কয়টা আছে? এই পাশেও 2টা আছে। তাহলে দুই পাশে যদি সমান থাকে তাহলে বলো তো কি হবে? দুই পাশে সমান থাকলে তুমি কি করবা? যে কোনো পাশটা নিবা, তোমার যেইটা ইচ্ছা সেটা নাও, যেইটা ইচ্ছা সেটা নাও। মনে করো এই 2টার সাথে একটা নাও, 3টা। তাহলে 3টা হইলে কি হবে? 3টা হইলে প্রোপানোয়িক অ্যাসিড হবে। তার মানে CH3 CH2 COOH হবে। আর এই পাশে কি আছে বলো তো? 2টা বিশিষ্ট অ্যাসিডের নাম কি হবে বলো তো? ইথানোয়িক অ্যাসিড, CH3COOH। বুঝছো? ক্লিয়ার? পারবা? তাহলে দেখো আমাদের কিন্তু আরেকটা কাজ শেষ হয়ে গেল, যে অ্যালডিহাইড বা কিটোনের তুমি কিন্তু জারণ মানে শিখে গেলা, যে অ্যালডিহাইড বা কিটোনের জারণ করলে তোমার আসলে কি হচ্ছে। ক্লিয়ার হইছো? কোনো প্যারা নাই তো নাকি? আচ্ছা, এখন কথা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনের তুমি কি মৃদু জারণ সম্ভব কিনা? অ্যান্সার হচ্ছে মৃদু জারক দ্বারা জারণ। এই দুটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবসময় পরীক্ষায় তোমাদের এটা আসতো। দেখো অ্যালডিহাইড বা কিটোনের মৃদু জারক বা মধ্যম শ্রেণীর একটা জারক বা কম শক্তিশালী যেটা জারক, সেটাই হচ্ছে, একটার নাম কি বলো তো? একটার নাম হচ্ছে টলেন বিকারক। একটা হচ্ছে টলেন বিকারক। টলেন বিকারক হচ্ছে একটা জারক। আবার আরেকটা হচ্ছে ফেলিং দ্রবণ। তোমাদেরকে একটা জিনিস আগে বলে রাখি, যে এই টলেন বিকারক আর ফেলিং দ্রবণের মধ্যে, এই দুটার মধ্যে কম্পেয়ার করলে টলেন বিকারকটা একটু শক্তিশালী জারক, মানে টলেন বিকারক ফেলিং দ্রবণের চেয়ে শক্তিশালী, মানে এই দুটার মধ্যে কম্পেয়ার করলে। এবং এই দুটার কিন্তু আলাদা আলাদাভাবে করে কিভাবে করে কপার সালফেট এবং সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের মিশ্রণ করে ফেলিং দ্রবণ তৈরি করা হয়, এগুলো আমরা আলাদা করে আমরা শিখি আর কি।
আজকে আমরা ট্রিক্সের মধ্যে এটা আর বলছি না যে কিভাবে ফিলিং দ্রবণ তৈরি করা হয় বা মানে কিভাবে করে টলেন বিকারক তৈরি করা হয়, সেটার দিকে যাচ্ছি না। তো দেখো এখন এই জায়গায় এই দুইটা দিয়ে আসলে কি হবে, ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যালডিহাইডকে জারণ করা ইজিয়ার কার চেয়ে, আমাদের কিটোনের চেয়ে। এটার পিছনে রিজন কি? এটার পিছনে রিজন তোমার দুই প্রকারের রিজন আছে। একটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, আরেকটা হচ্ছে স্টেরিক বাধা। আমরা স্টেরিক বাধা খুব সহজেই বুঝতে পারি যে কার্বন ডাবল বন্ড, মানে তুমি যদি বলো অ্যালডিহাইডের মধ্যে কি থাকে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, কিন্তু একপাশে একটা ছোট এইচ আছে। এর যে বাধা স্টেরিক বাধা মানে স্থানজনিত বাধা, এইটার যে কিটোনের স্থানজনিত বাধাটা কি বলতো অনেক বেশি, তাই এইটা জারণ করাটা কঠিন। জারণ করাটা কি বলতো কঠিন। তা জারণ করা যেহেতু কঠিন, তাহলে এই যে মৃদু জারক যদি নেই, অ্যালডিহাইডকে জারণ করে ফেলবে এরা, কিন্তু কিটোনকে জারণ করতে পারবে না। এই প্রপার্টিজ ইউজ করে আমরা অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করি। আমরা কিরকম, যে আমাদের কাছে যদি থাকে মনে করো একটা অ্যালডিহাইড, একটা মনে করো অ্যালডিহাইড আছে, ধরো আর সিএইচও, এটার সাথে আমরা যদি টলেন বিকারকের বিক্রিয়া দিই, টলেন বিকারক বলতো, টলেন বিকারকের বিক্রিয়া দিলে তাহলে সেইটা আমরা কি দেখে বুঝবো যে এটার মধ্যে আসলে অ্যালডিহাইড আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে টলেন বিকারকের সাথে যদি আমরা বিক্রিয়া দিই, এখানে সিলভার দর্পণ তৈরি করে। মনে আছে কি দর্পণ তৈরি করে বলো? সিলভার দর্পণ তৈরি করে। এবং সিলভার দর্পণ দেখে আমরা বুঝি যে সেটা অ্যালডিহাইড। কেন? কারণ এই জায়গায় যদি অ্যালডিহাইডের জায়গায় আমার যদি কিটোন থাকতো, এই যে কিটোনটা যদি থাকতো এবং এই টলেন বিকারকে দিয়ে যদি তুমি বিক্রিয়া দিতা, বলতো এটা কি বিক্রিয়া দিত কি দিত না? এটা কি বিক্রিয়া দিত বলতো? টলেন বিকারকের জায়গায় টলেন বিকারক দিয়েই যদি তুমি কিটোনকে বিক্রিয়া দিতা, তাহলে এটা সিলভার দর্পণ তৈরি করতো না। তাহলে টলেন বিকারক আমি যোগ করি, আমি যদি আগে থেকে শিওর থাকি এখানে হয় অ্যালডিহাইড আছে নাহলে কিটোন আছে, তারপরে টলেন বিকারক যদি যোগ করি, তাহলে যদি সিলভার দর্পণ তৈরি করে তাহলে অ্যালডিহাইড, যদি সিলভার দর্পণ তৈরি না করে তাহলে কিটোন। তাহলে আমরা ইজিলি বুঝে যাচ্ছি যে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন। তবে মনে রাখতে হয় যে এই টেস্টের আগে আমাদেরকে শিওর হইতে হয় যে এর মধ্যে আমাদের আসলে হয় অ্যালডিহাইড আছে নাহলে কিটোন আছে। সেইটা শিওর হওয়ার টেস্ট ছিল ডিএনপি টেস্ট, ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টেস্ট। ডিএনপি টেস্ট করে আমাকে আসলে দেখতে হয়। সেটা পরের ইস্যু, আমরা আজকে শনাক্তকারী জিনিস পড়তেছি না, সেটা পরের ইস্যু। আমাদেরকে এই দুইটার পার্থক্যকারী বিক্রিয়া হচ্ছে টলেন এবং মানে টলেন বিকারক এবং হচ্ছে ফেলিং দ্রবণ, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্যকারী বিক্রিয়া। আচ্ছা, এটার যদি আমরা একটা বিক্রিয়া লিখে ফেলি, একটা এক্সাম্পল লিখে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, তাই না? দেখো মনে করো তোমার কাছে আছে CH3CHO আছে। আচ্ছা, তার সাথে টলেন বিকারক হচ্ছে ডাইঅ্যামিন। এই যে অ্যামিন মানে হচ্ছে এই যে অ্যামোনিয়া, অ্যামিন বলি আমরা, ওই যে চ্যাপ্টার 3-তে পড়ছি ফার্স্ট পেপারে, তাই না? ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। তবে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড ছাড়া ডাইঅ্যামিন সিলভার আয়ন, এটাকেই আসলে আমরা সাধারণত আমরা বলি হচ্ছে টলেন বিকারক। সেটা হাইড্রোক্সাইডও হতে পারে, অন্য কিছুও থাকতে পারে অ্যানায়ন হিসেবে। তো সাধারণত আমরা হাইড্রোক্সাইড ব্যবহার, মানে হাইড্রোক্সাইডটাকেই এই টলেন বিকারক বলে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে খেয়াল করো, এইখানে কি আছে বলো? এখানে এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আমাদের ইথানল। তো ইথানলের সাথে তো টলেন বিকারক বিক্রিয়া করে। আচ্ছা, টলেন বিকারক সম্পর্কে আমি বলছি এটা একটা জারক, তাহলে একে জারিত করবে। বলো তো অ্যালডিহাইডকে জারিত করলে কি তৈরি হবে? অ্যালডিহাইডকে তুমি যদি জারিত করো তাহলে কি তৈরি হবে? আমরা জানি যে অ্যাসিড তৈরি হবে। তাহলে অ্যাসিড, খেয়াল করো, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড, নাম কি? আচ্ছা, প্রথমে তো আমরা জানি যে সিলভার দর্পণ তৈরি হবে, সিলভারটাই আগে লিখি। সিলভার দর্পণ তৈরি হলো প্লাস 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড, তার মানে ইথানোয়িক অ্যাসিড CH3COO। ইথানোয়িক অ্যাসিডটা প্রথমে মনে করো তৈরি হয়েছে, কিন্তু ইথানোয়িক অ্যাসিডের অ্যাসিডিক ধর্মের কারণে এইচটা কোনো একটা ধনাত্মক আয়ন দ্বারা প্রতিস্থাপন হবে। এখানে দেখো অ্যামোনিয়াটা অ্যামোনিয়াম আয়ন আকারে এখানে কিন্তু প্রতিস্থাপন করবে হাইড্রোজেনকে, তার মানে আমাদের অ্যামোনিয়াম অ্যাসিডেট উৎপন্ন হচ্ছে। তার এখানে আসলে 2 কার্বন ছিল, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড হওয়ার কথা, কিন্তু অ্যাসিডের তো এইচ, যে কোনো অ্যাসিডের কি এইচটা আয়নিত হয়ে যায়, এইচটা যেহেতু আয়নিত হয়ে যাচ্ছে তাই এখানে অ্যামোনিয়াম আয়ন তৈরি করতেছে। বুঝছো? ক্লিয়ার? আবার আর কি বাই প্রোডাক্ট কি আছে বলতো? এই OH এর জন্য কি তৈরি হবে বলতো? পানি। OH এর জন্য তোমার পানি তৈরি হবে, তার সাথে আমাদের
অনেক সময় অ্যামোনিয়া তৈরি হয়। তো এই হলো তোমাদের হচ্ছে বিক্রিয়া। এগুলো সমতা করার প্রয়োজন নাই। তাহলে বলো টলেন বিকারকের সাথে যদি বিক্রিয়া দিতে হয় তুমি পারবা? ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইড দিছো তুমি, কি দর্পণ? সিলভার দর্পণ। এবং তার সাথে যেহেতু এখানে যদি 2টা কার্বনের জায়গায় 3টা কার্বন থাকে, তাহলে প্রোপানোয়িক অ্যাসিডের লবণটা তৈরি হবে, মানে অ্যামোনিয়াম প্রোপানোয়েট তৈরি হবে। আর বাকি দুটো তো সেম। পারবা না? সবাই পারবা? কিন্তু এটাই যদি কিটোন দিয়ে বিক্রিয়া দিত, বিক্রিয়া দিবে না। সেম ভাবে আমরা কিন্তু ফেলিং দ্রবণের কথাও বলতে পারি, যে অ্যালডিহাইডের সাথে তোমাদের এই যে যদি অ্যালডিহাইড থাকে সেটার সাথে যদি আমরা ফেলিং দ্রবণের বিক্রিয়া দিই, বলতো ফেলিং দ্রবণের যদি বিক্রিয়া দিই, তাহলে এটার বিক্রিয়া দিবে। এবং কি দেখে আমরা বুঝবো? কিউপ্রাস অক্সাইডের লালচে অধক্ষেপ পড়বে, হ্যাঁ লালচে অধক্ষেপ পড়বে, এটা দেখে আমরা বুঝবো। কিন্তু যদি কিটোন আসে, কিটোনের সাথে যদি আমরা ফেলিং দ্রবণের বিক্রিয়া দিই, তাহলে বলতো বিক্রিয়া হবে কি হবে না? অ্যান্সার হচ্ছে বিক্রিয়া হবে না। বুঝছো? পারবা? ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। এটার এক্সাম্পলটা দেখাই দিই। তো এখন ব্যাপারটা হচ্ছে ফেলিং দ্রবণ কি জিনিস, কিভাবে তৈরি হয় সেই জিনিসটা আমি বলছি যে ওটা আমরা নর্মাল ক্লাসেই দেখি, এটা আর এখন আমরা দেখছি না। তো ফেলিং দ্রবণের মধ্যে যেই জটিল একটা আয়ন থাকে, সেই জটিল আয়নের মধ্যে মানে ফেলিং দ্রবণ আসলে কপার সালফেট এবং সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের সম আয়তন মিশ্রণ, এটা আসলে আমাদের ফেলিং দ্রবণ। কিন্তু এই দুইটা মিলে যে জটিল যৌগটা তৈরি করে, জটিল যৌগ তৈরি করার পরে যার সাথে বিক্রিয়াটা করে, এই ফেলিং দ্রবণের বিক্রিয়া বললে তার সাথে আসলে বিক্রিয়া দিতে হয়। সেটা কি? মনে করো তোমার কাছে একটা অ্যালডিহাইড আছে, CH3 CH2 CHO, মনে করো প্রোপানেল আছে, এটার সাথে জটিল যৌগের মধ্যে উপস্থিত কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা আসলে তোমার বিক্রিয়া অংশগ্রহণ করে। এবং বিক্রিয়া অংশগ্রহণ করে আমি কি বলেছি, কি তৈরি করবে? ফার্স্টে কিউপ্রাস অক্সাইডের লালচে অধক্ষেপ। বুঝছো? এরপরে কি বলছি? এরা হচ্ছে জারক, তার মানে একে জারিত করবে। 3 কার্বন বিশিষ্ট কি করবে বলতো? অ্যাসিড তৈরি করবে, কারণ অ্যালডিহাইড জারিত হয়ে তো অ্যাসিড তৈরি করে। তাহলে CH3 CH2 COO, H দিলে তো প্রোপানোয়িক অ্যাসিড, কিন্তু অ্যাসিডের কি ধর্ম আছে? অ্যাসিডিক ধর্ম আছে, তার মানে H আসলে হবে না। কি হবে বলো? H এর জায়গায় কি চলে আসবে? একটা ধাতু, এই যে ধাতু আছে সোডিয়াম, তার মানে সোডিয়াম প্রোপানোয়েট তৈরি করতেছে। আর প্লাস হচ্ছে তোমার H2O। তাহলে বলো এটা বুঝছো কি বুঝো নাই? বুঝছো? তাহলে এই বিক্রিয়াটাই অ্যালডিহাইড দিচ্ছে, বলো তো কিটোন দিবে কি দিবে না? কিটোন দিবে না, কারণ কিটোনের জারণ করা সহজ না, কিটোনের জারণ করাটা সহজ না। তাহলে কিটোন প্লাস যদি আমরা এই যে উপরের জিনিসটা দিই, এটা আসলে রিয়াকশন করবে না। বুঝছো? পারবা? ওকে। তাহলে আমরা কিন্তু অ্যালডিহাইড আর কিটোনের ফুললি কিন্তু আমরা জারণ শিখে গেলাম। তারপরে আমরা যেই জিনিসটা শিখতে চেয়েছিলাম যে কার আমরা আসলে জারণ শিখবো প্রথমে, সেটা ছিল অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এই দুটা কিন্তু আমরা শিখে ফেলছি না? আচ্ছা, এইবার আমি তোমাদেরকে শিখাবো ইথারের জারণ। ইথারের জারণ করলে কি হবে খেয়াল করো। ইথারের জারণ করলে যেই জিনিসটা হবে, এটা খুবই সহজ, ইথারের জারণ একেবারে ইজি। আচ্ছা, ইথার তো মনে আছে তাই না? এই যে কার্যকরীমূলক, এই যে এরকম ছিল না? আচ্ছা, ইথার যে আছে, মনে করো তোমার কাছে আছে CH3OCH3, মানে মিথক্সি মিথেন অথবা ডাইমিথাইল ইথার, মানে জেনারেল নেম বললে ডাইমিথাইল ইথার, আর ইপ্যাক নাম বললে মিথক্সি মিথেন। এটার সাথে এটার যদি তুমি কি করো বলো তো, জারণ করো, কি হবে? জারণ করলে কি হবে? হ্যাঁ, খুবই সহজ। ইথারের জারণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ, কিন্তু মনে রাখতে হবে, তাই না? আচ্ছা, এটা পার অক্সাইড উৎপন্ন করবে, মানে কি CH3 আছে, এখানে একটা ও যে আছে, এবার আরো একটা ও আসবে, তার মানে ডাইমিথাইল পার অক্সাইড উৎপন্ন করতেছে। ওই যে পার অক্সাইড মনে আছে, এই যে হাইড্রোজেন পার অক্সাইড H2O2, মনে আছে না? H2O2, এটা কি আসলে? এটা পার অক্সাইড না? এই যে পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, সেই রকম এটা হচ্ছে ডাইমিথাইল পার অক্সাইড উৎপন্ন করতেছে। পারবা? আচ্ছা, মানে যদি ইথাইল হইতো, তোমার ডাইইথাইল ইথার হতো বা ইথক্সি ইথেন হইতো,
অথবা মিথাইল ইথার ইথার যদি হতো, মানে মিথক্সি ইথেন, এটা যদি হতো, এক পাশে কম আছে, তাই না? এটা হলে কি হতো? সেম তো, সেম জিনিস না, নাকি পারবা না? CH3, তারপরে কি আছে CH2, ওই ও এর জায়গায় কি দুটো ও দিয়ে দিতা, তাহলে তারপরে কি CH3 দিতা, তাহলে কি হতো? ইথাইল মিথাইল পারক্সাইড, ইথাইল মিথাইল পারক্সাইড। বলতো ইথাইল কেন আগে বললাম, মিথাইলের আগে কেন ইথাইল বলছি? মিথাইলের আগে ইথাইল বলার পিছনে কারণ ইথাইল লিখতে কি ই আগে আসে, অ্যালফাবেটিক অর্ডার, ইংরেজি অ্যালফাবেটিক অর্ডারে ই আগে না, এম তো পরে, তাহলে ইথাইল মিথাইল পারক্সাইড উৎপন্ন হবে। পারবা? ক্লিয়ার হইছো? একেবারে প্যারা নাই কিন্তু। দেখো ইথারের আমরা কিন্তু কি করতেছি, ইথারের আমরা জারণ করতেছি, তাহলে ইথারের জারণও আমরা কিন্তু শিখে গেছি। আচ্ছা, আর কিসের আছে? তারপরে আমরা ইথারেরটাও শিখে গেলাম। এইবার চলে আসবো আমরা ক্লোরোফর্মের জারণ। এবার আমরা চলে আসবো ক্লোরোফর্মের জারণ। এগুলো জাস্ট একটা একটা করে বিক্রিয়া শিখলেই হয়ে যায়। ক্লোরোফর্মের জারণ তো, ক্লোরোফর্মের জারণ তো একটাই বিক্রিয়া, কিছুই না, কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লোরোফর্মের জারণও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম কি ছিল? ক্লোরোফর্ম কি ছিল? CH, Cl3, এইটার আমরা জারণ করব। পারবা? এটা জারণ পারবা? আচ্ছা, ওকে। আমরা যদি ক্লোরোফর্মে জারণ করি তাহলে যেই জিনিসটা পাবো সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ক্লোরোফর্ম দিয়ে কি মানুষকে অজ্ঞান করে না? এই ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা, মানে যে কোনো কিছুকে অজ্ঞান করা, এটা খুবই ডেঞ্জারাস। কি কারণে ডেঞ্জারাস? সেইটার কারণটাই হচ্ছে ক্লোরোফর্মের জারণ। কারণ ক্লোরোফর্ম দিয়ে যখন তুমি অজ্ঞান করতে যাবে, তখন যদি ক্লোরোফর্মটা বাতাসের সংস্পর্শে আসে, তাহলে ফসজিন গ্যাস, বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করে, এটার ফলে মৃত্যু হতে পারে। মৃত্যু হওয়া মানে এইটা খুবই ডেঞ্জারাস, তাই ক্লোরোফর্ম দিয়ে এখন আর অজ্ঞান করানো হয় না। তো দেখো, খেয়াল করো, মানে আমরা যদি ক্লোরোফর্মের কথা বলি যে CaCl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম, এটা যদি তুমি জারণ করো, বলো তো জারণ করলে তোমার কি উৎপন্ন হবে? বলো, জারণ করলে কি উৎপন্ন হবে? জারণ করলে যেই জিনিসটা উৎপন্ন হবে ফসজিন গ্যাস, মানে COCl2 প্লাস কি হবে বলো তো? HCl। ঠিক আছে, এটা আবার ফসজিন গ্যাস আসলে উৎপন্ন হয়েছে কিনা এটা টেস্ট আছে, যে HCl উৎপন্ন হয়েছে কিনা। HCl উৎপন্ন হওয়া মানে ফসজিন গ্যাস উৎপন্ন হয়েছে, এটা আলাদা বিষয়। তো এটা সমতা করতে পারো, সমতা আমি তো বলেছি সমতা করার প্রয়োজন নাই। সমতা তো ধরে ধরে সমতা করা তো আর কঠিন কিছু না। যেমন এখানে দেখো, এখানে আছে ক্লোরিন আছে 3টা। আচ্ছা, তো প্রথমে বলি যে এখানে আমরা যদি অক্সিজেনের কথা বলি, এখানে আছে 2টা, এখানে যদি তুমি 2 দিয়ে দাও তাহলে কার্বন হয়ে গেছে 2টা, তার মানে এখানে 2 দিতে হবে, তাহলে ক্লোরিন 3 দ্বিগুণে 6টা, এখানে হচ্ছে 4টা, তার মানে ক্লোরিন দিতে হবে এখানে 2টা, তাহলে হাইড্রোজেনও মিলে গেছে। তারপরে এইটা সমতা। করা না করা সেম, করতে গেলে যে করতে যে খুব প্যারা আছে তা না, কিন্তু না করলেও চলবে। ঠিক আছে, তো আমরা এটা বুঝে গেছি যে ক্লোরোফর্মের জারণ করলে কি হবে। আচ্ছা, এর পরের যে জারণগুলো আছে, এর পরের 4টা জারণ আরও মানে এগুলোও খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে বলে রাখি, এর মধ্যে অ্যালকিন এবং অ্যালকাইনের জারণের মধ্যে তোমাদের কি আছে বলো তো? ওই যে বেয়ার পরীক্ষা আছে, বেয়ার পরীক্ষা, এই জিনিসটা আছে। তো আসো প্রথমে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের জারণ করি, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে জারণ এখানে কোথায় হচ্ছে, কিভাবে করে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। আসো আমরা 5 নাম্বার করি অ্যালকিনের জারণ। অ্যালকিনের জারণ, এই অ্যালকিনের যে জারণটা এটাকে আমরা বলি হচ্ছে বেয়ার পরীক্ষা। বলতো কি পরীক্ষা বলি? এটাকে বলি আমরা বেয়ার পরীক্ষা। কি দ্বারা জারণ করতেছো তাহলে বুঝতেই পারছো তোমরা। বেয়ার পরীক্ষা তো তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছো। সেটা হচ্ছে কি বলতো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি বলতো? আগের যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমরা যখন তোমার সালফিউরিক অ্যাসিড অ্যাড করছিলাম, তার চেয়ে এটা তীব্র নাকি আসলে মৃদু? এটা মৃদু, কারণ এটা ক্ষারীয় মাধ্যমে মৃদু। তাই এই ক্ষেত্রে আমরা যেই জিনিসটা পাবো, এইখানে অ্যালকোহল উৎপন্ন হয়। অ্যালকিনের এই জারণটাতে আসলে আমাদের অ্যালকোহল উৎপন্ন হয়। কীরকম অ্যালকোহল উৎপন্ন হয় দেখো, এই দুইটা বিক্রিয়া করার পরে আমাদের যেই দুইটা জিনিস আসলে উৎপন্ন হয়, যেটা আসলে বিক্রিয়া অংশগ্রহণ করে, সেটা হলো এই জিনিসটা। দেখো, যে মনে করো তোমার কাছে অ্যালকিন আছে, আর CH ডাবল বন্ড CH2, এটার সাথে তুমি আসলে কিসের বিক্রিয়া দিচ্ছ বলো তো? বিক্রিয়া যেটা দিচ্ছ সেটা হচ্ছে KMnO4
এবং হচ্ছে KOH। কিন্তু এই দুইটা যোগ হয়ে যেই জিনিসটা উৎপন্ন করে সেটা হচ্ছে পানি এবং জায়মান অক্সিজেন। পানি এবং জায়মান অক্সিজেন। পানি আর জায়মান অক্সিজেন যদি তুমি যোগ করো, দেখো পানি আর জায়মান অক্সিজেন, তাহলে H আছে দুইটা, O আছে দুইটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি OH আসলে আমাদের দুইটা আছে। OH মানে OH দুইটা, মানে H2O2 মানে কি দুইটা OH আছে, সেই দুইটা OH এখানে ডাবল বন্ডটা ভেঙে যায়, এখানে একটা OH এখানে একটা OH আসলে তৈরি করে। এই যে আর এখানে CH, এখানে আসবে OH, এখানে সিঙ্গেল বন্ড দিয়ে CH তোমার 2, এখানে আসবে OH। এটাকে বলে গ্লাইকল। এটাকে কি বলে বলো তো? গ্লাইকল তৈরি করতেছে। আর ইউপ্যাক নামে তো ইউপ্যাক নাম, ডাইহাইড্রক্সি আসবে, মানে ডাইঅল আসবে, সেটা তো তোমরা বুঝোই। মানে এমনিতে জেনারেল নেম হচ্ছে গ্লাইকল। কীরকম? তোমরা খুবই কমন যে রিয়াকশনটা সেটা কি ছিল? ইথিলিন গ্লাইকল। মানে ইথিনের সাথে তুমি যদি এই বিক্রিয়াটা দাও, ইথিন, এই জিনিসটা যদি তুমি, এই বিক্রিয়াটা যদি তুমি ইথিনের সাথে যদি দাও, ওই সেম জিনিসই যদি আমি দিই KMnO4 KOH বিক্রিয়া করে এই জিনিসটা আসছে, তাহলে আমাদের যেই জিনিসটা তৈরি হবে সেটা কি বলতো? CH2, এখানে CH2, এইখানে OH, এখানে OH। এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্লাইকল। কি গ্লাইকল? ইথিলিন গ্লাইকল। আমি ইউপ্যাক নাম করলে কি হবে? ডাইঅল আসবে। ইউপ্যাক নাম তো আমরা শিখছি, তাই না? এগুলো আমরা ক্লাসের মধ্যেই শিখছি, যদি না শিখো ক্লাস করে নিও, সমস্যা নেই। আচ্ছা, খুবই সহজ কিন্তু এগুলো। তো আসো, এইটাই গেল আমাদের অ্যালকিনের জারণ। অ্যালকিনের জারণ কি কঠিন লাগছে? একেবারেই সহজ, এটা বেয়ার পরীক্ষাটাই। এটা কি টেস্ট বলো তো? এটা কিন্তু একটা অসম্পৃক্ততার পরীক্ষা। মানে তোমাদের এই যে এখানে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, এটা যে বর্ণটা আছে, এই বর্ণটা বর্ণহীন হয়ে যাবে যখন তুমি একটা এই যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড মানে অ্যালকিন বা অ্যালকাইনের সাথে বিক্রিয়া দিবা। তাহলে এটা একটা অসম্পৃক্ততার পরীক্ষা। অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, এইটা এই বিক্রিয়া দেয় না। হ্যাঁ, এই বিক্রিয়া কে দেয় না? অ্যালকেন দেয় না। তাহলে এই বেয়ার পরীক্ষাটা হচ্ছে একটা অসম্পৃক্ততার পরীক্ষা। তো যখন আমরা ওই যে অ্যালকাইনের জারণ করব, জিনিসটা কি সেম থাকবে নাকি আলাদা হবে? সেম টাইপেরই জারণ থাকবে, কিন্তু অ্যালকাইনের জারণে তোমাদের বইয়ের মধ্যেই দুইটা পার্ট আছে। এই দুইটা পার্ট একটু ইম্পর্টেন্ট। অ্যালকাইনের জারণে তোমাদের সিলেবাসের মধ্যে বা বইয়ের মধ্যে যেই জিনিসগুলো আছে, এটা দুই প্রকারের অ্যালকাইনের জারণটা। একটা দেয়া আছে, দেখো, ওকে, আচ্ছা ঠিক আছে। একটা জারণ আছে আমাদের হচ্ছে KMnO4 এবং হচ্ছে KOH দ্বারা, KMnO4 KOH দ্বারা, যেটাকে আমরা বলি কি বলতো? বেয়ার পরীক্ষা। যেটাকে আমরা বলবো হচ্ছে বেয়ার পরীক্ষা, বুঝছো? আরেকটা আছে শক্তিশালী জারক দ্বারা, এটা তো মৃদু জারক যেহেতু ক্ষার আছে, তাই না? আরেকটা আছে কি বলতো? KMnO4 H2SO4 দ্বারা। তাহলে এই দুটা জিনিস, এই দুইটা আসলে আমাদের জারণ হবে। তো এই দুইটার মধ্যে মেইন ডিফারেন্স কোথায়? দুটা ক্ষেত্রে অ্যাসিড উৎপন্ন হবে। এটা আগে বলে রাখি, দুটা ক্ষেত্রে কি উৎপন্ন হবে বলতো? তোমাদের জৈব অ্যাসিড উৎপন্ন হবে, জারিত হয়ে তোমার আসলে জৈব অ্যাসিড উৎপন্ন হবে। কিন্তু এইখানে আমাদের প্রান্তীয় অ্যাসিড উৎপন্ন করবে। প্রান্তীয় আমাদের অ্যাসিড উৎপন্ন করবে, ঠিক আছে? প্রান্তীয় অ্যাসিড মানে জারণ হওয়ার জন্য তোমার মাঝখানে, আর এখানে হচ্ছে তোমার ভেঙে তোমার অ্যাসিডটা উৎপন্ন করবে। আচ্ছা, এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো এক্সাম্পলটা কীরকম। প্রথম কথা, আমরা প্রথমে চলে আসি, ধরো KMnO4 আর KOH এইটা দ্বারা তোমার অ্যালকাইনের জারণ। এটা প্রথমেই আমরা এই জিনিসটা করি, অ্যালকাইনের জারণ করব, কিন্তু কি দ্বারা বলো? KMnO4 এবং KOH দ্বারা। কি করবা তুমি? খেয়াল করো, এখানে যেই জিনিসটা ঘটবে, আর মনে করো C ট্রিপল বন্ড C, এখানে মনে করো R আছে বা R ড্যাশ আছে, এটার সাথে তুমি কি করছো? এটা তুমি জারণ করছো। ভালো কথা, কিন্তু কি দ্বারা জারণ করছো এটা ইম্পর্টেন্ট। কি দ্বারা জারণ করছো? এখন দেখো, খেয়াল করো,
এখানে যদি তুমি KMnO4 এবং KOH যদি তুমি দাও, তাহলে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে যে এই জায়গাটা একটা অ্যাসিড হবে, এই জায়গাটা আরেকটা অ্যাসিড হবে, মানে RCOH হবে প্লাস R-COOH হবে। বুঝছো কি বুঝো না? মানে এই পাশেরটা একটা অ্যাসিড, এই পাশেরটা একটা অ্যাসিড হবে। এই জিনিসটাই আমি ওজনীকরণেও পাইছি না, ওজনীকরণও কিন্তু ছিল, এই পাশেও একটা অ্যাসিড হয়, এই পাশেও একটা অ্যাসিড হয়, সেম জিনিসই, মানে সেম ভাবে করেই হচ্ছে। কিন্তু এখানে কিছু কিছু জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে, কিছু কিছু জিনিস। সেটা কি? যেমন এখানে যদি তোমার প্রান্তে যদি থাকে, মানে এখানে একটা জিনিস আমি সবসময় বলি, সেটা হচ্ছে এখানে কখনোই মিথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয় না। কি অ্যাসিড উৎপন্ন হয় না? মিথানোয়িক অ্যাসিড। সেটা বিষয়টা কীরকম? মনে করো তোমার কাছে আছে RC, এখানে আছে H, আছে না? আচ্ছা, প্লাস এইটাই দিলাম, এই জিনিস তো দিলাম। আচ্ছা, এটা আমি জাস্ট এখানে দিলাম যে সেম জিনিস, উপরেরটা দিছি এখানে। তো দেখো, আমার যদি এইটা দিয়ে অ্যাসিড বানাইতে চাই, তাহলে RCOH আসতেছে, আসলো তো। এইটা দিয়ে যে অ্যাসিড যদি বানাইতে চাই, এটা জারণে যদি আমি অ্যাসিড বানাইতে চাই, তাহলে কি HCOH আসলো? এই অ্যাসিডটা কখনো উৎপন্ন হবে না, এটার জায়গায় এটা উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। অ্যাসিডটা জারিত হয়ে তোমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার হইছো? এই জিনিসটা আবার আমাদের কিন্তু কিটোনের মধ্যেও ছিল। দেখছো, কিটোনের মধ্যে যখন আমরা কিটোনের CH3CO CH3 নিয়েছিলাম, তখন আমাদের কিন্তু মিথানোয়িক অ্যাসিড কখনোই উৎপন্ন হয়নি। মিথানোয়িক অ্যাসিডের জায়গায় কি উৎপন্ন হয়েছিল বলতো? কার্বন ডাই অক্সাইড। তো সেই জিনিসটা, কারণ মিথানোয়িক অ্যাসিড আরেকবার খুবই জারণ করা খুবই ইজি, আরেকবার দহনের মতো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে ফেলে। ঠিক আছে? তো আলটিমেটলি এই জিনিসটা আমরা মনে রাখবো। আচ্ছা, এখানে আরও একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হইল, যদি তোমার এরকম থাকে যে দুই পাশে CH আছে, আরে তাহলে কি হবে? এই জিনিসটা, তাহলে জিনিসটা একটু পাল্টে যায়। মানে তখন আর এই আলাদা আলাদা অ্যাসিডই উৎপন্ন হয় না, মানে এইটাও কার্বন ডাই অক্সাইড তো আর উৎপন্ন হচ্ছে না। হলে কেমন হইলো এটা কি হবে? ওটার বদলে কি হবে দেখো, যে এই পাশে COH উৎপন্ন হয়েছে, একটা বন্ড দিয়ে এখানেও COH উৎপন্ন হয়েছে। জিনিসটা কি বলতো? অক্সালিক অ্যাসিড উৎপন্ন হবে। ইন্টারেস্টিং না অনেক? এটার ক্ষেত্রে অক্সালিক অ্যাসিড উৎপন্ন হবে। আচ্ছা, এইভাবে করে তুমি পড়লে তুমি ভুলবা, এত মজা লাগবে তোমার। আচ্ছা, কোন সময় কি উৎপন্ন হচ্ছে, মানে বেসিক এটা, যে এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড, কিন্তু প্রান্তে H থাকলে অ্যাসিড ওইটা হবে না, কারণ এটা মিথানোয়িক অ্যাসিড কখনো উৎপন্ন হয় না, কার্বন ডাই অক্সাইড। যদি দুই পাশেই H থাকে তাহলে কি করবো? অক্সালিক অ্যাসিড। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, আর এইখানে আমরা যদি বলি, যদি অ্যালকাইনে KMnO4 মানে শক্তিশালী, এই যে শক্তিশালী সালফিউরিক অ্যাসিড, মানে সালফিউরিক অ্যাসিড যদি আমি দেই, তাহলে শক্তিশালী জারক হলো, সেটার ক্ষেত্রে প্রান্তে জারণ ঘটবে। মানে কি? মনে করো তোমার কাছে আছে RCH2 C ট্রিপল বন্ড, তারপরে মনে করো CH, এটা আছে। এটা কি করছো তুমি বলো তো? এটার তুমি জারণ করছো তুমি। বুঝছো? এটার তুমি যদি জারণ করো, কি উৎপন্ন হবে খেয়াল করো তো। এটা যেই জিনিসটা উৎপন্ন হবে সেটা হচ্ছে KMnO4 H2SO4, তাই না? তীব্র জারণ। তখন এটা আর মাঝখানে জারণ না হয়ে ডিরেক্টলি প্রান্তে জারণ করে। এই জিনিসটা ওই যে যখন ইউভি দেওয়া হয়, তখন ক্লোরিন দেওয়া হইলে কি করে? ভিতরে না করে একবার প্রান্তেই আক্রমণ করে। এরকম তোমরা পড়ছো না? ওই যে মানে শিকল বিক্রিয়াগুলোর ক্ষেত্রে একবারে আলফাতে যে আঘাত করে, আর ভিতরে আঘাত করে না। তো সেই রকম এটা তীব্র হওয়ার ফলে এই প্রান্তে আসলে আক্রমণ করতে, প্রান্তে আক্রমণ করে এই পুরাটা মিলে একটা অ্যাসিড তৈরি করে। বলো কি হবে? আর CH2, এখানেই হবে CH2, এখানে কি হবে বলো তো? COH উৎপন্ন হবে। কথা কি বুঝছো কি বুঝো নাই? বুঝছো? ক্লিয়ার? এই কাহিনীটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। পারবা না? পারবা? ওকে, তাহলে আমাদের এটাও কিন্তু শেষ হয়ে গেল, এই জিনিসটা শেষ হয়ে গেল। আর বাকি দুইটা, যে এই দুইটা আছে, এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট না, হ্যাঁ, তারপরেও আমি তোমাদের দেখাই দিচ্ছি। মানে আমাদের অ্যালকাইন এতগুলো যে শিখছি, এগুলোর মধ্যে এই দুটো তেমন কিছুই না। এটা অ্যামিন তো আসে না বললেই চলে, এত বেশি তোমাদের আসে না, তবে জেনে রাখবা, সুবিধা হবে। বইয়ের মধ্যে আছে, সিলেবাসে আছে, জানবো না কেন, তাই না? কঠিন তো না। আচ্ছা, অ্যামিনের ক্ষেত্রে এখানেও দুই প্রকারের আসলে থাকে। অ্যামিনের ক্ষেত্রে অ্যামিনের যে জারণটা তুমি দেখবা, একটা জারণ হচ্ছে H2O2 দ্বারা, একটা হচ্ছে H2O2 দ্বারা,
জারণ, আরেকটা এটা মোটামুটি তীব্র জারণ, আরেকটা হচ্ছে তোমার অ্যামিনের ক্ষেত্রে KMnO4 KOH দ্বারা জারণ। বুঝছো? আচ্ছা, খেয়াল করো, H2O2 দ্বারা তুমি যখন জারণ করবা অ্যামিন, সাধারণত আমরা এটা অ্যানিলিন নিব। কি নিব বলো তো? অ্যানিলিন নিছি। বলো তো অ্যানিলিন ছাড়া প্রাইমারি অ্যামিন এই বিক্রিয়া দিবে কিনা? দিবে, দিবে, সমস্যা নাই। এটা তোমাদের কোশ্চেন আসতেই পারতো যে প্রাইমারি অ্যামিন আসলে দিবে কিনা, মানে অ্যালিফেটিক অ্যামিন দিবে কিনা, অ্যারোমেটিক অ্যামিনের মতোই দিবে, সমস্যা নাই। H2O2 তুমি দিলা, কিন্তু এটা দিলে তোমার আসলে কি তৈরি করবে? তোমার যেই জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে নাইট্রোবেনজিন। তাহলে নাইট্রোমূলক তৈরি করার জন্য তুমি কিন্তু এই বিক্রিয়াটা তোমাকে তোমার জন্য জানতে হবে যে কিভাবে তুমি নাইট্রোমূলক তৈরি করবা। H2O2 দ্বারা তুমি জারণ করে ফেলবা, হ্যাঁ, জারণটা করে ফেলবা কি দ্বারা বলো? H2O2 দ্বারা। তাহলে তোমার কি হবে বলো দেখি? নাইট্রোবেনজিন তৈরি হবে। এই জায়গায় আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে KMnO4 KOH দ্বারা তুমি যদি জারণ করো তাহলে তুমি কি পাবা? অ্যান্সার হচ্ছে তোমার কাছে যদি অ্যানিলিন থাকে, অ্যানিলিন যদি থাকে, এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা শুধুমাত্র অ্যারোমেটিক অ্যামিনই বিক্রিয়া দেয়, এটা শুধু অ্যারোমেটিক অ্যামিনই বিক্রিয়া দেয় এই জিনিসটা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। কেন ইম্পর্টেন্ট তুমি দেখলেই বুঝতে পারবা। এটা তুমি জারণ ঘটাচ্ছ কি দিয়ে বলো? এটা হচ্ছে তোমার KOH, এটা হচ্ছে KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তখন কি হয়, এই নাইট্রোজেন মানে দুইটা অ্যামিন পাশাপাশি যুক্ত, মানে দুইটা অ্যামিন পাশাপাশি এই বলয়গুলোকে যুক্ত করে। কি দ্বারা যুক্ত করে বলো তো? নাইট্রোজেন দ্বারা। এই যে দেখো, এই পাশে একটা NH2 ছিল, এই পাশে একটা NH2 ছিল, এরা যুক্ত হবে কি দ্বারা বলো? নাইট্রোজেন দ্বারা। এইটাকে বলে অ্যাজোবেনজিন। অ্যাজো মানেই কিন্তু নাইট্রোজেন। ওই যে ল্যাভোসিয়ে নাইট্রোজেনের নাম যখন আবিষ্কার করে তখন সেটার নাম দিয়েছিল কি? অ্যাজোট। অ্যাজোট মানে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের আগে মানে নাইট্রোজেনটাই আসলে আমাদের নিষ্ক্রিয় গ্যাস হিসেবে ব্যবহার হইতো। নাইট্রোজেন কি নিষ্ক্রিয় না? ওই যে 1s2 2s2 2p3 অর্ধপূর্ণ আছে, তাই এটা কিন্তু নিষ্ক্রিয় অনেক, মানে 2p6 না, কিন্তু এটাও অনেক নিষ্ক্রিয়। তো অ্যাজোবেনজিন তৈরি করতে যদি তোমার বিক্রিয়া কোনোটা দিতে বলে, এটা তুমি বিক্রিয়া দিতে পারো। তো অ্যামিনের ক্ষেত্রে এই বিক্রিয়াটা লেস ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না। আরেকটা কি, লাস্ট যেটা, আমরা টলুইনের যদি আমরা জারণ করি, টলুইনের যদি আমরা জারণ করি তাহলে কি হবে দেখো তো? টলুইনের জারণ করলে, আচ্ছা খেয়াল করো, টলুইন আমাদের কাছে আছে। এইটার তুমি যদি একটা তীব্র জারণ করো, তীব্র জারণ করলে বেসিক থেকে বোঝা যায় যে এটা যদি তুমি তীব্র জারণ করো এটা আসলে তুমি অ্যাসিড পেয়ে যাবা, আর মৃদু জারণ করলে তুমি অ্যালডিহাইড পাবা। তাহলে এটা কি পাবা বলো তো? তুমি তীব্র জারণ করলে তুমি আসলে কার্বক্সিলিক অ্যাসিড পাবা। সাধারণত নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় তুমি তীব্র জারণের ক্ষেত্রে। জারক একটা ব্যবহার করলা, এটা আর অন্য কিছু ব্যবহার করতে পারো। কিন্তু এখানে মেইন ইম্পর্টেন্ট, এটার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে মৃদু জারণটা। কি জারণটা বলো? মৃদু জারণটা। যখন টলুইনকে তুমি মৃদু জারণ করবা, এটা একটু ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে? তুমি মৃদু যদি জারণ করো তাহলে টলুইন থেকে তোমার তৈরি হবে অ্যালডিহাইড, মানে বেনজালডিহাইড। এই ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2, অথবা তুমি ব্যবহার করতে পারো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তুমি দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। এটাকে বলা হয় হচ্ছে ইটার্ড বিক্রিয়া। এটাকে কি বিক্রিয়া বলা হয় বলো তো? এটাকে বলা হয় ইটার্ড বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সাধারণত তোমার অ্যাডমিশন টেস্টে তো খুবই আসে, তোমাদের HSCর জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই হলো জারণ। আমি প্রথম দিকে সবচেয়ে ইম্পর্টেন্টগুলো পড়িয়েছি। তো জারণ কি, তোমরা এগুলো রিভিশন দিলে পারবা না? সবগুলো পারবা? আরেকবার করে দেখে নাও, অবশ্যই তুমি পারবা, কোনো প্যারা হবে না। এরপরে তোমাদেরকে বিজারণ শেখাবো, দেখবা যে বিজারণটা আরও ইন্টারেস্টিং, এবং বিজারণ শিখলে তোমরা দেখবে যে আরে যোগে তো অনেক কিছু আমি পারি। তো এই কনফিডেন্স তোমার তৈরি হইতে হবে, ট্রিক্সগুলো শিখতে হবে। কিন্তু আমি বারবার বলি আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গুছিয়ে পড়া, যে অ্যালকেনের কতগুলো বিক্রিয়া আছে এবং অ্যালকেন কত প্রকার প্রস্তুত করা যায়। এই গুছিয়ে পড়াটা কিন্তু আমি ধারাবাহিক ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে শিখাই দিই। তো আগে তুমি ট্রিক্সগুলো শিখে নাও, ট্রিক্সগুলো শিখলে দেখবা যে বেশিরভাগ বিক্রিয়া তুমি পারো। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।